আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন পার্ট 2। তো আমরা ফার্স্ট পার্টে কি দেখেছিলাম, তিনটে ল দেখেছিলাম এবং সেই ল এর কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখেছিলাম, যেমন ইনারশিয়া কি, তারপর তোমার স্থিতিজাড্য গতিজাড্য বা ইনারশিয়া অফ মোশন আর ইনারশিয়া অফ রেস্ট, এই দুটো জিনিসের আমরা এক্সাম্পলস দেখেছিলাম। মোমেন্টাম, যার কনসেপ্টটা আমরা সেকেন্ড লতে পেয়েছিলাম, এই মোমেন্টাম কি এবং তার অ্যাপ্লিকেশন আমরা দেখেছি। এবং কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা আমরা থার্ড লতে পেয়েছিলাম। তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কিভাবে অ্যাপ্লিকেবল হয় সেটাও আমরা দেখেছিলাম। এখানে আমরা কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড লর মিক্সিং কিছু আমরা দেখলাম। এবার আমরা আবার চলে যাচ্ছি সেকেন্ড ল অফ মোশনে, যেখানে এই থিওরিটা আমরা প্রমাণ অলরেডি করেছি, বাট তারপরে আমি আরো একবার বলে দিচ্ছি। ধরো কোনো একটা অবজেক্টের উপরে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করলে বা পি পরিমাণ বল প্রয়োগ করলে, এই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, তোমার বল প্রয়োগ করার জন্য এর ভেলোসিটি বেড়ে তৈরি হলো ভি। ভি, তাহলে তুমি বল প্রয়োগ করার জন্য তোমার গতিবেগ বেড়ে গেল, এর ভর ছিল এম। এম, তাহলে এখানে ভরবেগের পরিবর্তন হলো কিরকম ভাবে দেখো, আমি একটু ছোট করে বলছি, আমি ডিটেলে কালকে বুঝিয়েছিলাম তোমাদের, এই যে এই জায়গাটা, ঠিক আছে? তো তার বেসিসে এর ইনিশিয়াল ভরবেগ কত, এম ইউ, ফাইনাল ভরবেগ কত, এম ভি। এর মধ্যে কনস্ট্যান্ট কোনটা, এমটা কনস্ট্যান্ট, তার মানে বেড়েছে কি, ভি বেড়েছে, তাহলে কোনটা বড়, এম ভি ইজ গ্রেটার দ্যান এম ইউ। কেন, এই বলের প্রয়োগের জন্য, এই বল প্রয়োগের জন্য ভরবেগের পরিবর্তন হলো, কতটা হলো, এম ভি মাইনাস এম ইউ, ঠিক? আচ্ছা, এই বলটা প্রয়োগ করা হয়েছে টি টাইম সময়ে, টি টাইম ধরে, তাহলে টি টাইমে বল ভরবেগের পরিবর্তন হয়েছে এত, তাহলে ইউনিট টাইমে ভরবেগের পরিবর্তন কত হয়েছে, এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ভরবেগের পরিবর্তনের হার, যাকে ইংলিশে বলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এই আমরা বলতে পারি, যদি পিটাকে আমরা বাড়াই তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বাড়বে, যদি পিটাকে আমরা কমাই তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কমবে। তাহলে কি হবে, পি প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এটাকে আমরা করে কি পাচ্ছি, পি পি ইজ ইকুয়ালস টু, ধরো এম ভি মাইনাস এম ইউ বাই টি। আমি এই কনস্ট্যান্ট ব্যাপারটাকে তুলে দিলাম, এই কেটাকে তুলে দিলাম, কেটাকে আনছি না, জাস্ট এর ফাইনাল রূপটা আনছি। পি ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, যাকে আমরা বলেছিলাম আগের দিন অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, পি ইকুয়ালস টু এম এফ বা পি ইকুয়ালস টু এম ইন্টু এ, এও বলা হয় এফও বলা হয়, এ আর এফ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, তাহলে আমি ফাইনাল কি পেলাম, বলের পরিমাপ পেলাম পি ইকুয়ালস টু এম এফ। তো সেটা আমাদের দরকার হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা সেকেন্ড ল এর একটা প্রয়োগ তুমি বলতে পারো। নেক্সট তুমি চলে যাচ্ছ অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? দেখো বলছি, ক্রিকেট প্লেয়ার মুভস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ড অন ক্যাচিং আ ফাস্ট ক্রিকেট বল। যখন একটা ফাস্ট, খুব দ্রুত গতি সম্পন্ন ক্রিকেট বল আসে, তখন ক্রিকেট প্লেয়ার কি করে নেয়, তার হাতটাকে পেছনের দিকে টেনে নেয়, হাতটাকে পেছনের দিকে টেনে নেয়। কেন টেনে নেয়, কেন টেনে নেয়, তার কারণ আমরা মোমেন্টাম দিয়ে ব্যাখ্যা করতে পারি। তুমি ভাবো, এই যে ফাস্ট ক্রিকেট বল মানে, ক্রিকেট বলের ক্রিকেট বলের এম তো ফিক্সড, ক্রিকেট বলের এম তো ফিক্সড। ফাস্ট মানে ভেলোসিটি ইনক্রিজ করে গেছে, প্রচন্ড সজোরে মারা হয়েছে, তাহলে ভি প্রচন্ড বেড়ে গেছে। তাহলে এর মোমেন্টাম কত, এর মোমেন্টাম কত, এম ভি অনেক হাই। তাহলে তুমি বেসিক্যালি বলটা এরকম ভাবে আসছে, তুমি তোমার হাতটাকে পাতিয়ে দিয়েছো, তাহলে ওই মোমেন্টামের ইকুইভ্যালেন্স ফোর্স তোমার হাতে লাগবে, হ্যাঁ কি না? দেখো লজিক ভেবে দেখো, ইকুইভ্যালেন্ট ওই মোমেন্টামের ইকুইভ্যালেন্ট ফোর্স আমরা জানি পি প্রপোর্শনাল টু মোমেন্টাম, সেটাই তো আমরা পড়েছি না এখানে, যে এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আলাদা ব্যাপার, কিন্তু কোনো এই যেমন আমরা ট্রাকের ক্ষেত্রে পড়েছিলাম যে মোমেন্টাম বেশি এর মোমেন্টাম কম, কেন? তাহলে এই পি প্রপোর্শনাল টু এম এম ভি,
তাহলে যত ফাস্ট বল ততই তার মোমেন্টাম বেশি, ততই সে বেশি বল প্রয়োগ করতে হবে তাকে ঠেকানোর জন্য। যেমন আমরা এখানে বলেছিলাম না, একটা তোমার মালবাহী ট্রাক বা একটা খালি ট্রাক এত একই বেগে চলে, বা আমরা এখানে পড়েছিলাম যে হয়তো এদের মোমেন্টাম কনস্ট্যান্ট, কাকে বেশি বল প্রয়োগ করতে হবে থামানোর জন্য। তাহলে যে হেভি বডি তার মোমেন্টামও বেশি হবে, তাহলে এই বলটা একটা মোমেন্টাম নিয়ে আসছে, তাহলে একে ঠেকানোর জন্য বল প্রয়োগ করতে হবে। তাহলে তুমি ভাবো, তুমি যদি হাতটাকে একদম ডিরেক্ট প্লেস করে দাও, তাহলে হাতে ওই সেম পরিমাণ বল লাগবে, এবং ওই বলে তোমার হাত ব্যথাও পাবে, এবং তুমি হাতটাকে রেজিস্ট করার জন্য বলটা ছেড়েও দেবে। তাহলে তোমার তো বলটা ধরার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। তো তুমি এই এই বলটা ধীরে 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 যেন রেজিস্ট হয়, সেই জন্য তুমি কি করছো, বলটা ধরার সাথে সাথে হাতটাকে সজোরে টেনে নিয়ে যাচ্ছ। কেন? যাতে করে ওই মোমেন্টামটা ধীরে 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 কমতে থাকে এবং তোমার হাতে ব্যথা কম লাগে। লাইক যদি কোনো ধরো হকার চলন্ত ট্রেন থেকে নেমে গেছে, তাহলে ও যদি দাঁড়িয়ে পড়ে মুখ থুবড়ে যেমন পড়বে, সেই জন্য ও কি থাকে, একটু দৌড়াতে থাকে যাতে করে ধীরে ধীরে মোমেন্টামটা কমে যায়। সেই জন্য এই বলটার মোমেন্টাম কমানোর জন্য কি করা হয়, এই হাত দিয়ে টেনে নেয়। ঠিক আছে? বলছি ইফ টু পিপল অফ ডিফারেন্ট মাস ওয়াক টুগেদার, দুজন একসাথে হাঁটে, একজন রোগা একজন মোটা, the one with the heavier mass will walk slower as comparative to the one with lighter mass। তো বলছে যে মোটা সে আস্তে আস্তে করে হাঁটবে, আর যে রোগা সে একদম উড়বে, দৌড়াবে। ঠিক আছে? কারণ একটা জিনিস ভাবো, এর মোমেন্টাম বেশি বলে এর এম বেশি, এর মোমেন্টাম কম মানে এম কম, মানে অ্যাকচুয়ালি রোগা মানে এর মাস কি কম, এর মাস বেশি, তাহলে আমি বলতে পারি এম টু গ্রেটার দেন এম ওয়ান। তাহলে তুমি ভাবো, যদি মাস বেশি হয়, মনে করো দুজনই ইকুয়াল গতি সম্পন্ন করতে চাইছি, তাহলে এর মোমেন্টাম কি গো, এম ভি, মানে এম টু ভি, এর মোমেন্টাম কি এম ওয়ান ভি। তাহলে ভাবো পি প্রপোর্শনাল টু আমরা কি জানি, এম ভি। তাহলে এই রোগা ব্যক্তির মোমেন্টাম কম হবে, এই মোটা ব্যক্তির মোমেন্টাম বেশি হবে, কারণ ভি তো দুজনের ইকুয়াল, কিন্তু মোটা ব্যক্তির এম বেশি। তাহলে এই মোটা ব্যক্তিকে সরানোর জন্য বেশি ফোর্স লাগবে আমার, তাই না? এবার আমি যদি ভিটাকে তোমার চেঞ্জ করে দিই, যদি একই পরিমাণ বল প্রয়োগ করি, ভাবো তো, একই পরিমাণ বল প্রয়োগ করছি রোগা ব্যক্তিকে, একই পরিমাণ বল প্রয়োগ করছি মোটা ব্যক্তিকে, তাহলে হোয়াট উইল হ্যাপেন, কি হবে তাহলে? তাহলে পি প্রপোর্শনাল টু এম ভি, যেহেতু এর মোমেন্টাম কম, তাহলে এ খুব সহজে এগিয়ে যাবে, আর এর মোমেন্টাম বেশি, তাহলে এ খুব আস্তে আস্তে এগোবে, কারণ ওই সেম পরিমাণ বল দিচ্ছ। তাই বলছে যে হেভিয়ার মাস সে আস্তে আস্তে হাঁটবে। কেন? কারণ বলটা তুমি দুজনেই একই প্রয়োগ করছে পায়ের মাধ্যমে, কিন্তু এর মোমেন্টাম বেশি বলে একে বেশি বল দিতে হবে ওই সেম স্পিড গেইন করার জন্য, আর তার কারণেই এ স্লোলি হাঁটবে, অতটা স্পিড দিতে পারছে না বা অতটা বল প্রয়োগ করতে পারছে না। সেটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট বলছে দেখো, সাম কমন এক্সাম্পল অফ নিউটনস থার্ড ল। নিউটনের তৃতীয় গতিসূত্রের কিছু সাধারণ এক্সাম্পল আমরা একটু দেখে নিই কি বলার চেষ্টা করছে। দেখো, থার্ড লর মেইন ফান্ডাই হচ্ছে অ্যাকশন ইকুয়ালস টু রিয়াকশন। অ্যাকশন ইকুয়ালস টু রিয়াকশন মানে তুমি যে পরিমাণ ক্রিয়া দেবে তার ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রতিক্রিয়া তুমি পাবে, তার ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রতিক্রিয়া তুমি পাবে। তো একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, যে এই লোকটা ম্যান অ্যান্ড বোট, এই লোকটা কি করছে, দেখো এই বোটের উপরে প্রেসার দিচ্ছে, মানে অ্যাকশন দিচ্ছে। নিউটন কি বলেছে, অ্যাকশন ইকুয়ালস টু রিয়াকশন ইন অপোজিট ডাইরেকশন। তাহলে এই বোটটা তাকে অপোজিট ডাইরেকশনে কি দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে। তাহলে অ্যাকশন যতটা বল ও প্রয়োগ করছে তার ইকুয়াল বল বোট প্রয়োগ করছে বলে ওই লোকটা এখানে পৌঁছে যাচ্ছে, পারে পৌঁছে যাচ্ছে, আর সেই জন্য বোটটা পেছনে সরে যাচ্ছে। অ্যাকশনের ক্রিয়ায় বোট পেছনে সরে যাচ্ছে, আর রিয়াকশনের ক্রিয়ায় লোকটা সামনে চলে আসছে। এটা হচ্ছে অ্যাকশন রিয়াকশনের ক্রিয়া। এরপরে চলো বলছে তোমার
এরপরে কি ধরো ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়াকিং প্রিন্সিপাল, হাঁটার যে পরিকল্পনা, ঠিক আছে। এরপরে দেখো ওয়াকিং প্রিন্সিপাল যদি দেখা যায়, তো ওয়াকিং প্রিন্সিপাল খুব গভীরভাবে দেখো। মনে করো আমি আমি যখন হাঁটি তখন কি করি, ধরো এরকম ভাবে বল প্রয়োগ করলাম, এরকম ভাবে বল প্রয়োগ করলাম। কোথায় বল প্রয়োগ করলাম? মাটিতে। তাহলে আমরা কি বললাম, তাহলে আমরা কি দিলাম এখানে, অ্যাকশন দিলাম বা আমরা এখানে ফোর্স দিলাম। তাহলে মাটিও আমাকে কি করবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশনে কি প্রয়োগ করবে, রিয়াকশন দেবে, রিয়াকশন যাকে আমরা আর বলতে পারি, ঠিক আছে। দেখো ফিজিক্স কি বলে, ফিজিক্স বলে যে এই এই যে ফোর্সটা, এই ফোর্সটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ হয় সামনের দিকে আর একটা ভাগ হয় উপরের দিকে। তাহলে এই ফোর্সটা হচ্ছে তোমার লব্ধি ফোর্স, যেমন এর লব্ধি ফোর্স এটা, তেমনি এই ফোর্সটা উপাংশে ভাগ হয়, একে বলা হয় উপাংশ, ঠিক আছে। তাহলে এই আর রিয়াকশনের দুটো এফেক্ট হয়, একটা হরাইজন্টাল ডাইরেকশনে, একটা ভার্টিক্যাল ডাইরেকশনে। তো এটাকে কি বলা হয়, থিটার বেসিসে ব্যাখ্যা করা হয়। কত কোণ রয়েছে, যেমন এটাকে বলা হয় আর কস থিটা, এটাকে বলা হয় আর সাইন থিটা। তার মানে তুমি যে অ্যাকশন বা রিয়াকশন পাচ্ছ, বা অ্যাকশনের যে রিয়াকশন পাচ্ছ, তার দুটো উপাংশ, একটা আর সাইন থিটা, একটা আর কস থিটা। তো এই ভালো করে বোঝো, মানে ধরো এটা 10 নিউটন বল, তার মধ্যে তুমি 3 নিউটন পাচ্ছ এই ডাইরেকশনে, 7 নিউটন পাচ্ছ এই ডাইরেকশনে। এই দুটোর এরকম ভাবে তো হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এই দুটো আলটিমেটলি 10 নিউটন তৈরি করছে, তা ভাগ হয়ে যাচ্ছে উপাংশে। তো এই যে 3 নিউটন যে বল উপরের দিকে কাজ করছে, আর 7 নিউটন বল যে সামনের দিকে কাজ করছে, এই 7 নিউটন বলের সাহায্যে তুমি হাঁটছো, মানে এই ডাইরেকশনে একটা ফোর্স পাচ্ছ, তাই তুমি সামনের দিকে ইজিলি হেঁটে চলে যেতে পারছো। আর এই 3 নিউটন বল তোমার ওয়েট কি এমজি, এই এমজি কে নালিফাই করতে সাহায্য করছে। বুঝতে পেরেছো? এই বলটা যেহেতু তোমার ওয়েটের এগেইনস্টে, তাই তোমাকে হালকা করছে এই বলটা, এবং এই বলটা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াকিং প্রিন্সিপাল, খুব গুরুত্বপূর্ণ পার্ট এটা, ঠিক আছে। বোঝাতে পারলাম? যেমন তুমি এই সেম জিনিসটাকে পাখির ওড়ার ব্যাপারটার সঙ্গে তুলনা করতে পারো। ধরো এটা হচ্ছে আমার সেই তার ডানা, ঠিক আছে, এটা হচ্ছে পাখির বডি, ঠিক আছে, এটা হচ্ছে পাখির বডি। ওরে বাবা যা পাখি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই পাখির বডি, ধরো এটা হচ্ছে সেই ডানা। তো আমি একটা সাইডে ডানা নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো পাখিটা কি করছে, খুব ভালো করে খেয়াল করো, পাখিটা তার ডানা দিয়ে এই ডাইরেকশনে বল প্রয়োগ করছে, তাই না? কোন ডাইরেকশনে বল প্রয়োগ করছে, এই ডাইরেকশনে বল প্রয়োগ করছে, এরকম ভাবে। তো এরকম ভাবে বল প্রয়োগ করলে এরাও পাখিকে এই ডাইরেকশনে বল প্রয়োগ করবে, তাহলে এটাকে আমরা কি বলছি, রিয়াকশন। এই রিয়াকশনের দুটো উপাংশ, একটা আপ সাইডে কাজ করবে আর একটা ফ্রন্ট সাইডে কাজ করবে, ঠিক। তো আরটা কি, ফ্রন্ট সাইডে কাজ করবে। আচ্ছা তাহলে ধরো পাখি 15 নিউটন বল প্রয়োগ করেছে, তাহলে 15 নিউটন রিয়াকশন চলে এসছে। তার মধ্যে ধরো এটা 7 নিউটন, এটা 8 নিউটন, এরকমভাবে ভেঙে গেছে। এই পাখির যে ওয়েট এমজি, সেটা ডিরেক্টলি এর অপোজিটে হয়। তাহলে পাখির যে ওয়েট, এই এমজি কে কি করবে, নালিফাই করবে 7 নিউটন। তাহলে 7 নিউটন এবং এমজি পরস্পর নালিফাই হবে, এবং এই 8 নিউটন যেটা সামনের দিকে রয়েছে, যেটা পাখিকে সামনের দিকে চলতে সাহায্য করবে। তাহলে বুঝতে পারছো ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলস্বরূপ, এই দেখো এই যে এটা অত ব্যাখ্যা করা হয়নি, তবে এটা ভাবো এই বরাবর যে ফোর্সটা, তার উপাংশ দুটো তৈরি হচ্ছে, একটা থ্রাস্ট জেনারেট করে, একটা লিফট জেনারেট করে। লিফটটা বস্তুর ওয়েটের এগেইনস্টে, আর থ্রাস্টটা হচ্ছে সামনে যেতে। থ্রাস্টের এগেইনস্টেও একটা ফোর্স আসে, আছে এয়ার ফোর্স,
এয়ার কি করে, ওকে সামনে এগোতে বাধা দেয়, দিস ইজ কল্ড ড্র্যাগ। তুমি বুঝতে পারছো কতগুলো ফোর্স কাজ করে। আবার দেখো, পাখি এই বরাবর ডানা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে, তার রিয়াকশন ফোর্স এই যে, তার দুটো উপাংশ, একটা হচ্ছে আর কস থিটা আর হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই দুটো উপাংশের মধ্যে এই যে সামনের দিকের আর কস থিটা, সেটা এয়ার ফোর্সের এগেইনস্টে, এয়ার ফোর্স তাকে রেজিস্ট করছে, ভাই তোকে যেতে দেবো না। ও কি করছে না, আমি যাব। তাহলে আর কস থিটা এয়ার ফোর্স হচ্ছে ড্র্যাগ ফোর্স, তার এগেইনস্টে পাখিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যেটা আর সাইন থিটা সেটা হচ্ছে পাখির ওয়েটের এগেইনস্টে কাজ করছে। তাই পাখির ওয়েটের ডেফিনেটলি যদি আর সাইন থিটার ভ্যালু গ্রেটার দেন এমজি হয়, মানে পাখির ওয়েটের থেকে বেশি হয়, তবেই তুমি উঠতে পারবে। তাই দেখবে যদি ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে তুমি যখন দৌড়াও তখন তোমার ওয়েটটা হালকা লাগে না? জানি না তোমরা কখনো এই ফিল করেছো কিনা, যখন দৌড়াও তখন তোমার ওয়েটটা বেশি হালকা লাগে, যখন বসে থাকো ওয়েটটা সব থেকে বেশি, যখন তুমি হাঁটো ওয়েটটা বসার থেকে একটু কম, যখন দৌড়াও আরো কম। তো এরকম ভাবে কি হয়, আলটিমেটলি তুমি যদি তোমার আর সাইন থিটার ভ্যালুকে তোমার ওয়েটের থেকে বেশি দিতে পারো, তাহলে তুমি উঠতে পারবে। ঠিক আছে? তো এরকম ভাবে আলটিমেটলি মানে আমরা হাঁটি, পাখি ওড়ে, সুইমিং প্রিন্সিপালও সেম। দেখো এই যে লোকটা তার হাতের মাধ্যমে যে বল প্রয়োগ করছে জলে, জলও তাকে রিয়াকশন ফোর্স দিচ্ছে। এই রিয়াকশন ফোর্সে দুটো উপাংশ, একটা উপাংশ আর সাইন থিটা, একটা উপাংশ আর কস থিটা। আর কস থিটা তাকে জলের ড্র্যাগ ফোর্সকে প্রোটেক্ট করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, আর বস্তুটার যে নিচে এমজি ওয়েট রয়েছে তাকে আর সাইন থিটা রেজিস্ট করছে। সেই জন্য লোকটা ভেসে থাকতে পারছে এবং সুন্দরভাবে সাঁতরে চলে যেতে পারছে। এগুলো সবই হচ্ছে অ্যাকশন ইকুয়ালস টু রিয়াকশনের এক্সাম্পলস, আর কিছুই না। বোঝা গেল পুরো ব্যাপারটা? চলো এবার আমরা চলে যাচ্ছি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ইন লিফট। আচ্ছা, লিফটের অ্যাকশন এবং রিয়াকশনকে একটু বোঝার চেষ্টা করো। দেখো একটা লিফট অনেক রকম গতি দেখাতে পারে এবং সেখানে থাকা একজন মানুষ অনেক রকম বিহেভিয়ার দেখায়, তো সেটা বুঝতে হবে। দেখো প্রথমত কন্ডিশনগুলো লেখো। কন্ডিশন নাম্বার 1, লিফট at resting condition. Lift at resting condition. Number 2 লেখো, lift at uniform motion. Lift at uniform motion. Number 3, lift moving up with acceleration. Number 4, lift moving down with acceleration. And last condition হচ্ছে free fall. Lift at free fall condition. দেখো বেসিক্যালি এতগুলো কন্ডিশন লিফটের হতে পারে, তার বেসিসে তার মধ্যে অবস্থিত একজন ব্যক্তি নিজের ওয়েটের কি উপলব্ধি পাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাকে কতগুলো এই কন্ডিশনগুলোর সঙ্গে কতগুলো সিনারিওকে তুলে ধরার চেষ্টা করব, যেটাকে তোমাকে আমি ফিল করাতে পারবো বাকি সবগুলোর ক্ষেত্রে। কিন্তু যেটা পারবো না ফিল করাতে সেটা হচ্ছে লাস্ট কন্ডিশন, কারণ এই কন্ডিশনটা তোমার লাইফে হোক আমি চাই না। ঠিক আছে? তারপর যদি তোমাদের কখনো মনে হয় তাহলে একবার এই জিনিসটা করে দেখতে পারো, 2-3 তলার ছাদ থেকে লাফ দিয়ে, তাহলে তোমাকে আমি বাকিগুলো ফিল করাতে পারবো। দেখো লিফট অ্যাট রেস্টিং কন্ডিশন, লিফট দাঁড়িয়ে আছে, তো এখানে তো প্রশ্নই আসে না, এই কন্ডিশন তো আমরা যখন যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলে যে উপলব্ধি হয় সেটাই। লিফট অ্যাট ইউনিফর্ম মোশন, এই জিনিসটাকে তুমি উপলব্ধি করবে চলমান সিঁড়িতে। চলমান সিঁড়ি দেখবে একদম একটা গতিতে এগিয়ে যাচ্ছে, একদম সেম গতিতে দেখবে উপরের দিকে উঠে যাচ্ছে। লিফট মুভিং আপ উইথ অ্যাক্সিলারেশন, ঠিক আছে? লিফট মুভিং আপ উইথ অ্যাক্সিলারেশন
এটা হচ্ছে প্লেন, প্লেন এরোপ্লেন বা তোমার ধরো নাগরদোলা, ঠিক আছে। এখানে আসলে আমি অনেক কিছু লিখবো, তাই এখানে লিখছি না, জাস্ট বলছি প্লেন যখন উপরের দিকে ওঠে, জাস্ট টেক অফ করে যায় যখনই, ওই সময়টা যদি প্লেনে উঠে থাকো, না হয় নাগরদোলা, এই দুটো ক্ষেত্রে তুমি নাগরদোলার সঙ্গে তুলনা করতে পারো, ঠিক আছে। দেখো কি হয়, এই মানুষটা, আমরা সবাই জানি ওয়েট এক প্রকারের ফোর্স, ওয়েট এক প্রকারের ফোর্স বল। একটা মানুষ তার নিজের ওয়েটের জন্য এই লিফটের ভূমিতে কি প্রয়োগ করে, একটা ফোর্স অ্যাপ্লাই করে। যার যত বেশি ওয়েট, সে লিফটকে তত নিচের ডাইরেকশনে ফোর্স দিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে লিফট সেই বলের কি দিচ্ছে, একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। লিফট কি করছে, একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। আচ্ছা, লিফট রিয়াকশন ফোর্স যে দিচ্ছে, তুমি একটা জিনিস খুব ঠান্ডাভাবে ভাবো, এটা যদি লিফটটা দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এই রিয়াকশন ইজ ইকুয়ালস টু বস্তুটার ওয়েট। তবেই তো তুমি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছো। তুমি এই মাটিতে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি মাটিকে যে বল প্রয়োগ করছো, মাটি তোমাকে সেম পরিমাণ বল প্রয়োগ করছে, অ্যাকশন ইজ ইকুয়ালস টু রিয়াকশন, তাই তুমি স্বাভাবিক স্টেটে রয়েছো। যদি মাটি তোমাকে বেশি বল প্রয়োগ করতো, তাহলে তুমি কি করতে, লাফিয়ে লাফিয়ে, আরে মাটি মাঝে মাঝে স্প্রিং এর মতো বেশি বল প্রয়োগ করছে, তুমি একটু লাফ দিয়ে পড়লে, আবার একটু লাফ দিয়ে পড়লে, লাফিয়ে লাফিয়ে ক্যাঙ্গারুর মতো যেতে। লিটারালি আমরা যে কন্ডিশনে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি, তার মানেই হচ্ছে আমি যা বল প্রয়োগ করছি তার ইকুয়াল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স ফোর্স। রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি তুমি তো রেজিস্ট্যান্সই দিচ্ছে ওরা, না? তো অ্যাকচুয়ালি ওরা রেজিস্ট্যান্স ফোর্স দিচ্ছে, যেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলছি। সেই রিয়াকশন ফোর্সটা ইকুয়াল টু ইওর ওয়েট। দেখো লিফট অ্যাট ইউনিফর্ম মোশনেও তাই হচ্ছে, আর ইকুয়ালস টু এম জি। কেন? সেম চলমান সিঁড়িতে দেখো, তুমি যখন যাচ্ছ, তুমি কি নিজের আলাদা ওয়েট বেশি কম উপলব্ধি করো না? একটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে মানে তুমি একটা নর্মাল ছন্দে রয়েছো, মানে যেখানে এক্সটার্নাল কোনো ফোর্স নেই। ভালো করে বুঝবে, এই কন্ডিশনেও এক্সটার্নাল কোনো ফোর্স নেই, এই কন্ডিশনেও এক্সটার্নাল কোনো ফোর্স নেই। তাহলে বলবে চলমান সিঁড়িটা চলছে কি করে? ওটা একটা ফ্লো, তুমি ফ্লোতে উঠে পড়লে জাস্ট, তোমার ওঠার পরে কি এক্সট্রা কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওখানে? না। তুমি একটা গাড়িতে উঠে পড়লে, তারপর তো এক্সট্রা কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, ওর ফ্লোতে তুমি উঠলে, তাহলে তোমার সেক্ষেত্রেও এ আর ইকুয়ালস টু এম জি হবে। কিন্তু তুমি ভাবো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি? ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাক্সিলারেশন মানে অ্যাডিশনাল ফোর্স, মানে লিফটটা যখন উপরের দিকে যাচ্ছে উইথ ইনক্রিজিং স্পিড, মানে তুমি এখানে যখন উঠছিলে, যখন 10 মিটার পার সেকেন্ড ছিল, তো এখনো 10 মিটার পার সেকেন্ড, ওঠার পরেও 10 মিটার পার সেকেন্ড, ওঠার নামার পরেও 10 মিটার পার সেকেন্ড। বাট ওঠার পরে সেটা 11 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, 12 মিটার পার সেকেন্ড হচ্ছে, 13 মিটার পার সেকেন্ড হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি অ্যাক্সিলারেশন। মানে তুমি ওঠার পরে এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। কোন ডাইরেকশনে? ভালো করে বোঝো, কোন ডাইরেকশনে? এগেইনস্ট ইওর ওয়েট। আচ্ছা, একটা লিফট উপরে কখন উঠবে? কারণ নর্মাল সময় তো আর ইকুয়ালস টু এম জি। তাহলে একটা লিফটকে যদি এই আর ইকুয়ালস টু এম জির রুল ফলো করে উপরে উঠতে হয়, তাহলে লিফটকে নিচ থেকে এক্সট্রা ফোর্স না দিলে লিফট উপরে উঠবে কি করে? লিফট যদি নিচে নামতে, তাহলে উপর থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে খুব ঠান্ডাভাবে ভেবে দেখো তো, এই কন্ডিশনটায় যে যখন লিফট উপরে ওঠে তখন আর ইকুয়ালস টু এম জি আছে, কিন্তু এই কন্ডিশনে আর এর সঙ্গে অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই হয় না। ওঠার পরে 11 মিটার পার সেকেন্ড কেন হলো, 12 মিটার পার সেকেন্ড কেন হলো, 13 মিটার পার সেকেন্ড কেন হলো? ডিউ টু এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স ইজ অ্যাডেড টু ইটস নর্মাল ইউনিফর্ম ভেলোসিটি। তাই সেই জন্য এক্সট্রা ফোর্স দেওয়ার জন্য ও কি পাচ্ছে, একটা অ্যাক্সিলারেশন পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই আর আর গ্রেটার দেন এম জি। অ্যাকচুয়ালি এটাকে আমরা এটা বলতে পারি আর প্লাস এফ গ্রেটার দেন এম জি। তো এই এফটা না বললেই হয়, তাহলে আমি এখানে বলতে পারি যখন তোমার লিফট উপরে যাচ্ছে, তখন তো তোমার রিয়াকশন ফোর্স তুমি তোমার ওয়েটের জন্য পাচ্ছই, প্লাস প্লাস লিফট এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করছে ওই আর ইকুয়ালস টু এম জির গন্ডিকে ছাড়িয়ে তোমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে আর
গ্রেটার দ্যান এমজি। আচ্ছা এই কন্ডিশনে ভাবো যদি আর ইকুয়ালস টু এমজি হয় তো তুমি নিচে কেন নামছো? তোমার সঙ্গে একটা এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তা না হলে তুমি নিচে নামতে না। তোমার ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমি এখানে বলতে পারি আর লেস দ্যান এমজি, বা যদি আমরা এটাকে বলি আর লেস দ্যান এমজি প্লাস এফ, কারণ নর্মাল কন্ডিশনে তো আর ইকুয়ালস টু এমজি। তো আমার এটা লাগবে না, লিটারালি এইগুলো লাগবে না, আমি এমনি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই কন্ডিশনে তুমি এই যে 5টা কন্ডিশন দেখলে, এই 5টা কন্ডিশনে, ও সরি ভুল করলাম, দেখো এটা উপরে যাবে, আর গ্রেটার দ্যান এমজি উপরেরটাই হবে, আর গ্রেটার দ্যান এমজি আর আর লেস দ্যান এমজি। আরও একটা রয়েছে লিফট অ্যাট ফ্রি ফল, ওটা পরে আসছে, লিফট অ্যাট ফ্রি ফল। তো এই দুটো 4টে কন্ডিশন হলো। চলো লিফট অ্যাট ফ্রি ফল যদি বোঝাই, তার মানে লিফটের কোনো ফোর্স নেই, লিফটটা চলছে কিসের কনটেক্সটে? এই লিফটের একটা ওয়েট আছে না এমজি, তোমার একটা ওয়েট আছে না এমজি, তাহলে এখন লিফটের তার ছিঁড়ে গেছে, তার মানে লিফটও অভিকর্ষের টানে নিচে নামছে, তুমিও অভিকর্ষের টানে নিচে নামছো, তাহলে তুমি কি আর লিফটকে এক্সট্রা কোনো ফোর্স দিলে ওয়েটের মাধ্যমে? না, কারণ দুজনই এখন ফ্রি ফল, দুজনই আকাশ থেকে পড়ছো। তাহলে এই কন্ডিশনে তুমি না লিফটকে কোনো প্রেসার দিলে, না লিফট তোমাকে কোনো রিয়াকশন ফোর্স দিল, তার মানে এই কন্ডিশনে কোনো আর কাজ করে না। বলো এই যে যা আমি এতক্ষণ বললাম এতগুলো কন্ডিশন, এই 5টা কন্ডিশন তোমার মুখস্থ হলো বা বুঝতে পারলে? যদি লিফটটা রেস্টিং কন্ডিশনে থাকে বা ইউনিফর্ম মোশনে থাকে, তাহলে আর ইকুয়ালস টু এমজি কেন হচ্ছে? কারণ এখানে কোনো এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, সেই জন্য আর ইকুয়ালস টু এমজি হচ্ছে। লিফট যদি অ্যাক্সিলারেশন নে উপরে ওঠে, তাহলে অবশ্যই আর ইকুয়ালস টু এমজির গন্ডি ভেঙে ওকে আর সাইডে এক্সট্রা ফোর্স দিতে হবে, তাহলে এই ক্ষেত্রে আর গ্রেটার দেন এমজি হবে। যদি লিফটকে নিচে নামতে হয় তাহলে ও তোমার ডাইরেকশনে তোমার ওয়েটের সঙ্গে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করলে তবেই আর কে কমাতে পারবে। যখনই ওই ডাইরেকশনে ফোর্স বেশি হয়ে যাবে তখন কি হবে? আস্তে আস্তে করে লিফট নিচে নেমে যাবে। তাহলে সেক্ষেত্রে আর লেস দেন এমজি, আর ফ্রি ফল মানে না লিফটেরও কোনো গন্ডি আছে তোমারও কোনো গন্ডি আছে, তুমি আর লিফট একই অভিকর্ষজ এফেক্টে নিচে নামছো। তাহলে বলো তো এই কন্ডিশনগুলোতে তুমি যদি তোমার ওয়েট কে দেখো তাহলে তোমার ওয়েটের কি অবস্থা হবে? ওয়েট ওয়েট যখন আর ইকুয়ালস টু এমজি, এই দুটো কন্ডিশনে এই মানুষ যারা যে রয়েছে সে ফিলস ওন ওয়েট, তাহলে এই কন্ডিশনে সে তার নিজের ওয়েট পাবে। যেমন তোমার যদি ওয়েট 72 কেজি হয়, তাহলে ইউনিফর্ম মোশন বা রেস্টিং মোশনে তুমি কত? ওই 72 কেজি ফিল করবে, তুমি এক্সট্রা মনেই হবে না তোমার ওয়েট বেশি ওয়েট কম এরকম কিছু মনে হবে না। দেখো লিফট উইথ অ্যাক্সিলারেশন যেহেতু আর বেশি না, যেহেতু আর বেশি তুমি নিজেকে হেভিয়ার ফিল করবে। যদি নাগরদোলায় চড়ো তাহলে বুঝতে পারবে যে কেন মনে হচ্ছে কেন যেন কে যেন একটা আমাকে খুব নিচের দিকে ঠেলছে, চেপে রেখেছে আমাকে। নাগরদোলায় চললেই বোঝা যাবে, যখন উপরের দিকে ওঠে না তখন প্রচন্ড তোমার মনে হয় ওয়েট বেড়ে গেছে। দেখবে এটা তুমি উপলব্ধি করতে পারবে যখন নাগরদোলায় উঠবে। একবার এটা শোনার পরে উঠো যারা নাগরদোলায় কোনোদিন ওঠোনি। আমার তো নাগরদোলায় চড়তে খুব ভালো লাগে, ঠিক আছে? তো এটা তোমার কি, এটা হেভিয়ার হবে। যখন লিফট নিচের দিকে নামে তখন তুমি লাইটার ফিল করবে নিজেকে। কেন? কারণ তোমার ডাইরেকশনে এক্সট্রা ফোর্স আছে বলে এখানে তুমি দেখো প্রতি ক্ষেত্রেই আর ইকুয়ালস টু এমজি করতে হয়। অ্যাকচুয়ালি এটা যদি ব্যাখ্যা করা হয় আর গ্রেটার দেন আর প্লাস এফ গ্রেটার দেন এমজি একটা কন্ডিশন, তাহলে আর লেস দেন এমজি প্লাস এফ, এই হচ্ছে দুটো কন্ডিশন। আমি তো এখানে এফটাকে আনিনি যেটা অ্যাডিশনাল ফোর্স। সত্যি অর্থে তোমার অলওয়েজ এই দুটোকে ইকুয়াল করতে হবে, তবে একটা সিস্টেম থাকবে। তো তুমি ভাবো যে এটাকে ইকুয়াল করার জন্য তোমার এখানেও একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবে এটা ইকুয়াল হবে না।
কারণ আর আর এমজি তো ইকুয়াল। তাহলে এখানে তোমার ওয়েটের সঙ্গে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ইকুয়াল করতে হবে, তবে তো সিস্টেম রান করবে। সেই জন্য তুমি তোমার ওয়েটের সঙ্গে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করো, বলো তুমি হেভিয়ার ফিল করো। তোমার ওয়েটের সঙ্গে অলরেডি একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করা রয়েছে, এটাকে ইকুয়াল করতে হবে তো, তাই তোমার এই আর এর সঙ্গে কি করতে হবে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বা বা তোমার তোমার ওয়েটের থেকে আর একটা এফ মাইনাস করতে হবে, তবেই তুমি কি পাবে, এই দুটোকে ইকুয়াল পাবে। সেই জন্য তুমি তোমার ওয়েটকে কম মনে করো, কারণ এখান থেকে আরো এফ বাদ দিতে হবে। সেই জন্য তুমি লাইটার ফিল করো নিজের ক্ষেত্রে। বলছে লিফট অ্যাট ফ্রি ফল কন্ডিশন আর ইকুয়ালস টু 0, এই ক্ষেত্রে তুমি ওয়েটলেস, এখানে তোমার কোনো ওয়েট থাকে না। তুমি জীবনে যদি ওরার কোনো এক্সপিরিয়েন্স মনে করতে হয়, তাহলে তুমি এই কন্ডিশনেই একমাত্র পারবে, যখন তুমি কোথাও থেকে পড়ে যাচ্ছ, যেটা হোক আমি চাই না কখনো, উপর থেকে জাম্প করছো, সেটাও আমি চাই না কখনো তোমার সঙ্গে হোক। কিন্তু এই জিনিসটা আমরা ছোটোখাটো জাম্প করি না, যেমন ধরো কোনো কার্নিশ থেকে, ধরো সেখান থেকে নিচে আমরা লাফ দেই, তো ওই যে 1-2 সেকেন্ডে তুমি চাইলে উপলব্ধি করতে পারো যে তোমার ওই সময় কোনো ওয়েট নেই, ঠিক আছে, ওটা করা যায়। বা আর একটা জিনিস হচ্ছে, নাগরদোলা যখন নিচে নামবে তখন দেখবে তুমি তোমার যে লাইটার ওয়েট ফিল করছো, তখন তোরাকে তুমি ফিল করতে পারো যে তাহলে যদি নাগরদোলা সেরম স্পিডে নামে, যখন নাগরদোলার তার ছিঁড়ে গেছে, তাহলে তুমি কিছুটা ফিল করতে পারবে ওয়েটলেস ব্যাপারটা কি, জিরো, তোমার ওয়েট তখন জিরো। এটাকেই বলা হচ্ছে লিফটের মানে অ্যাক্সিলারেশন এবং রিয়াকশন কনসেপ্টটা। দেখো এবার হচ্ছে ইউনিট অফ ফোর্স, যেটা আমাদের টপিকের লাস্ট। দেখো ইউনিট দু রকমের হয়ে থাকে, একটা অ্যাবসলিউট সিস্টেম, একটা গ্র্যাভিটেশনাল সিস্টেম। আচ্ছা অ্যাবসলিউট সিস্টেম মানে কি? অ্যাবসলিউট সিস্টেম মানে হচ্ছে পরম একক, গ্র্যাভিটেশনাল সিস্টেম মানে অভিকর্ষীয় একক। তার মানে হচ্ছে এখানে এখানে তোমাকে তোমার সমস্ত ফোর্স মেজার করা হচ্ছে, তোমার যেখানে এক্সট্রা অ্যাক্সিলারেশন তুমি প্রয়োগ করেছো, মানে পি ইকুয়ালস টু এম ইন্টু এ, এই অ্যাক্সিলারেশনটা তোমার ফোর্স অ্যাপ্লাই করার জন্য হয়েছে। কোন একটা বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়েছে ডিউ টু তোমার গিভেন এক্সটার্নাল ফোর্স। এখানে কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়েছে ডিউ টু গ্রাভিটেশনাল ফোর্স, গ্রাভিটি টানছে কোনো বস্তুকে, তাহলে সেটা একটা কন্ডিশন। তুমি কোনো একটা বস্তুকে বল প্রেসার করে, বল প্রয়োগ করে টানছো বা ঠেলছো, সেটা এক ধরনের ফোর্স। তাহলে দুটো ক্ষেত্রে দেখো, একটা বস্তুকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে বস্তুটা ধীরে ধীরে কি হয়, গতি বাড়ে, অ্যাক্সিলারেশন বাড়ে। তাহলে অ্যাক্সিলারেশন বাড়ছে কিসের জন্য? ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। তাহলে দ্যাটস ওয়াই এখানেও আমরা একটা ফোর্স ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আর পরম একক মানে তুমি বল প্রয়োগ করে কারো অ্যাক্সিলারেশন বাড়াচ্ছ, যেমন একটা বস্তুকে তুমি এখান থেকে এ পি বল প্রয়োগ করছো, তার ইনিশিয়াল ভেলোসিটি ভি, ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি হয়েছে, তোমার বল প্রয়োগের জন্য তার ভেলোসিটি বেড়েছে, অ্যাক্সিলারেশন হয়েছে, বুঝতে পারছো? সেইটা হচ্ছে অ্যাবসলিউট সিস্টেম। আর যদি তুমি দেখো যে গ্র্যাভিটেশনাল সিস্টেম, তাহলে তো বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স। তো অ্যাবসলিউট সিস্টেমের ক্ষেত্রে সিজিএস, এসআই এবং এফপিএস তিন ধরনের একক হয়, এখানেও সিজিএস, এসআই এবং এফপিএস। তো দেখো আমরা জানি পি ইকুয়ালস টু এম ইন্টু এ, এটা হচ্ছে আমাদের ফোর্সের একক। আচ্ছা এম মানে কি? ভর। ত্বরণ মানে কি গো? ত্বরণ মানে বেগ বাই সময় না, বেগ বাই সময়, বা ইংলিশে যদি বলা হয় মাস ইনটু ভেলোসিটি বাই টাইম, তাই না? আচ্ছা ভেলোসিটি ভেলোসিটি বা মাস তুমি যদি চলে যাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভর ইনটু বেগ মানে কি গো? দৈর্ঘ্য বাই সময়, বাই সময় মানে ইনটু সময়। তাহলে এটাকে যদি আমি ভাঙি, ভেলোসিটি মানে কি? বেগ মানে দৈর্ঘ্য বাই সময়, বা সরণ বাই সময়। সরণ করে দাও, তাও একই ব্যাপার, এখানে যদি তুমি সরণ করে দাও একই ব্যাপার। তাহলে এটা কি হবে? সরণ বাই সময়। তাই এটা হচ্ছে ভেলোসিটি, তার সঙ্গে তুমি ইনটু 1/টাইম করছো, তাই না? তাহলে এটাকে কি হচ্ছে তাহলে? ভর ইনটু সরণ বাই সময় স্কোয়ার। আচ্ছা ভরের একক কি গো? সিজিএস মানে গ্রাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড একক। তাহলে ভরের একক কি? গ্রাম। সরণের একক কি?
সেন্টিমিটার, আর সময়ের একক কি সেকেন্ড স্কোয়ার, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে তুমি যদি এসআই এককে প্রকাশ করো তাহলে কি হবে, গ্রামের পরিবর্তে হবে কিলোগ্রাম, সেন্টিমিটারের পরিবর্তে কি আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো কি সুন্দর, এসআই একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তুমি ফুট পাউন্ড সেকেন্ড এককে প্রকাশ করো তাহলে দেখো ভরের একক কি পাউন্ড, স্মরণের একক কি ফুট, তাহলে পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার বা এলবি ফুট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা সেম জিনিসটাকে তুমি যদি গ্রাভিটির কনটেক্সটে ভাবো তাহলে দেখো সিজিএস মানে কি, সিজিএস মানে হচ্ছে গ্রাম ফোর্স, কেজি ফোর্স বা পাউন্ড ফোর্স একে বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাও কিন্তু সেম, এটাও কিন্তু সেম। গ্রাম ফোর্স, গ্রাম ফোর্স, কেজি ফোর্স মানে কি অ্যাকচুয়ালি পি ইকুয়ালস টু এম ইন্টু এ। তো এম মানে কি অ্যাকচুয়ালি ভর, ফোর্স মানে কি গ্রাভিটেশনাল ফোর্স, জি ফোর্স, জি অ্যাক্সিলারেশন, সরি জি অ্যাক্সিলারেশন। আচ্ছা বলো তো গ্রাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান কত, ভালো করে ভাবো, গ্রাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান কত? আমরা সবাই জানি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কিসের একক, এই যে সিজিএস বা এসআই অ্যাবসলিউট সিস্টেমের একক। তাহলে আমরা বলতে পারি এফ মানে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভর ইন্টু গ্রাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তার মানে আমরা এটাকে বলতে পারি, এটাকে বলা হয় কি ফোর্স, অ্যাকচুয়ালি এই ফোর্সটা কি জি ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাই আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এই 1 গ্রাম ফোর্স মানে হচ্ছে, 1 গ্রাম ফোর্স মানে হচ্ছে তোমার দেখো 1 ইন্টু 1, দেখো 1 সরি অ্যাকচুয়ালি এটাকে লেখা উচিত 1 m, 1 m ইন্টু 1 a, মানে একক ভর এবং একক অ্যাক্সিলারেশন। একক ভরের মান কত গ্রাম, আর একক অ্যাক্সিলারেশনের মান কত 981, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই একে কি বলা হয় 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার না, কারণ একটা জি অ্যাক্সিলারেশনের মান আমি বলছি 981 গ্রাম, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি বলে থাকি ডাইন বলে থাকি। তাহলে বলতে পারি 981 ডাইন, মানে এই যে একক গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার একে একে ফিজিক্সের ভাষায় ডাইন বলা হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে ফিজিক্সের ভাষায় নিউটন বলা হয়, আর একে আমরা কি বলে থাকি পাউন্ড বলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে ওটার আলাদা করে কোনো একক হয় না, বাট এটাই বুঝতে পারলে জিনিসটা। তাহলে সেম জিনিস তুমি যদি এখানেও করো, মানে এই কনটেক্সটেও করো, তাহলে পি ইকুয়ালস টু এম ইন্টু এ, এম হচ্ছে কেজি আর এ মানে সিজিএস, এসআই আগের বার সিজিএস করেছো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকেও বলতে পারি 9.81 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 9.81 নিউটন। তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস পেলাম, সেটা হচ্ছে 1 গ্রাম ফোর্সের মান পেলাম, 1 কিলোগ্রাম ফোর্সের মান পেলাম। যেমন 1 গ্রাম ফোর্সের মান কি পেলাম, 1 গ্রাম ফোর্সের মান কি পেলাম লিখে রাখো, 1 গ্রাম ফোর্স মানে হচ্ছে 981 ডাইন, মানে সিজিএস এককের সঙ্গে অ্যাবসলিউট সিস্টেমকে আমি অ্যাবসলিউটের সঙ্গে গ্র্যাভিটেশনাল সিস্টেমকে মার্জ করে দিলাম, 9.81 নিউটন, নিউটন। ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের সঙ্গে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ডাইন আর নিউটনের মধ্যে কি সম্পর্ক, তাহলে 1 নিউটন মানে কি গো, 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা 1 কেজিকে তুমি গ্রামে কনভার্ট করো, তাহলে 10⁻³ গ্রাম ইন্টু 1 মিটারকে কনভার্ট করো 100, মানে 10 স্কোয়ার মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলা যায় 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি 10⁵ কি ডাইন, ডাইন। তাহলে 10⁵ ডাইন, তাহলে বলতে পারি 1 নিউটন মানে 1 নিউটন মানে 10⁵ ডাইন, 1 নিউটন মানে
10⁵ ডাইন। বোঝা গেল? তাহলে এইগুলো পরস্পরের মধ্যে সম্পর্ক, ডাইন নিউটনের মধ্যে কি সম্পর্ক, তোমার তোমার গ্রাভিটেশনাল ফোর্স যেমন 1 গ্রাম ফোর্সের সঙ্গে ডাইনের কি সম্পর্ক, কেজি 1 কেজি ফোর্সের সঙ্গে তোমার নিউটনের কি সম্পর্ক, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি খুব ইজিলি। বোঝা গেল? এই হচ্ছে আমার নিউটনস ল অফ মোশনের সেকেন্ড পার্ট। তো আমরা রেকর্ডিংস অফ করছি, আশা করি সবাই বুঝতে পেরেছো।